কান্দে কাটে লাইছে ঘুমারা কানের ইন্দা ঘুমাইছে পুরা শরীর বাইরে আগার ভালো লাইছে আমার বাইরে। কাটা রাজনীতি এটা কোনো নতুন অধ্যায় না, এটা পুরনো সেই মরিচা ধরা অস্ত্র যেটা ইতিহাসের অন্ধকার গলিতে লুকিয়েছিল। আজ আবার সেই অস্ত্র ঝালাই করে মাঠে নামানো হচ্ছে। যারা একদিন বুক ফুলিয়ে জামাতকে রক কাটার রাজনীতির মাস্টার মাইন্ড বলতো, আজ তারাই সেই। তো এখন রাষ্ট্রকে এটার জন্য ক্ষমা চাইতে হবে এবং পুলিশ প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। এই পুলিশ প্রশাসনের নীরবতার কারণে কিন্তু গতকালকে তারা এইভাবে নৃশংসকারীদের হামলা করতে পারছে। আব্দুল আল মাহমুদকে তাকে হত্যার, তাকে জবাই করার হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করতে চাই। তার সাথে হল সংসদ এবং ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিল। তো আমরা দেখতে পেয়েছি যখন থানায় যাই, ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা থানায় যায়, থানায় গিয়ে মব তৈরি করে এবং নৃশংস কায়দায় ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের উপর হামলা করে এবং শুধু হামলা করে তারা ক্ষান্ত হয়নি। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করতে যখন আমাদের ডাকসুর এবি জুবাইর মোসাদ্দিক সহ আরও জুমা সহ আরও কয়েকজন যায়, তাদেরকে থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত তাদেরকে মারতে মারতে তাদেরকে ওই থানায় নিয়ে যাওয়া হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সারাদিনের তাজা আপডেট খবরগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। শিরোনাম দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই না টেনে আসুন লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। এই পুরনো পেশার কারিগর হয়ে উঠেছে। কি ভয়াবহ ভণ্ডামি! এ যেন নিজের মুখে থুতু ছুঁড়ে আবার সেটাকেই বৃষ্টির পানি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। নীতি কথা বলে যারা রাজনীতি করত, আজ তারা নীতিকে জবাই করে ক্ষমতার কসাইখানা ঝুলিয়ে রেখেছে। তাদের এই রূপান্তর কোনো আদর্শের বিবর্তন না, এটা স্রেফ চরিত্রের দেউলিয়াপানা। এই রাজনীতি আগুন নিয়ে খেলার মতো আজ অন্যের ঘর পুড়াবে, কাল নিজের ভিটাতেই ছাই পড়বে। জনগণ কিন্তু অন্ধ না, তারা সব দেখে, সব বোঝে। ইতিহাসের পাতা কিন্তু খুব নিষ্ঠুর, এখানে ভণ্ডামির কোনো ক্ষমা নাই। শুধু ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে। আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। আমাদের মনে করার কোনো কারণ নাই 5ই আগস্ট হেলিকপ্টারে সবাই চলে গেছে। 5ই আগস্ট হেলিকপ্টারে যারা গেছে, যারা তাদেরকে যেতে বাধ্য করেছে, তারা এখনো এই বাংলাদেশে বেঁচে আছে। তারা কে হেঁটে গেছে অফিসে আর কে গাড়িতে গেছে এইটা দেখার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলে নাই। আমরা আগের সেই 17 বছর যে বক্তব্য শুনতাম, যদি আপনারা বেগুন না পান তাহলে মিষ্টি কুমড়া খান, যদি আপনারা এটা না পান তাহলে ওটা করেন। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে, বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই, অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। আমার ভাইয়েরা, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, শেষ করতে চাই। রাস্তাঘাটে রিক্সাওয়ালা, সম্মানিত শ্রমিক বৃন্দ পর্যন্ত আমাদেরকে এখন বলে, কয় স্যার, এই যারা মন্ত্রী টন্ত্রী হয়েছে, এক অধিকাংশই তো 2024 সালের 5ই আগস্টের পর পর্যন্ত না, তারপরেও তো এরা আসার সময় 100 বার চিন্তা করছে, আসবো আসবো না, আসবো আসবো না, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু। তো এখন রাষ্ট্রকে এটার জন্য ক্ষমা চাইতে হবে এবং পুলিশ প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। এই পুলিশ প্রশাসনের নীরবতার কারণে কিন্তু গতকালকে তারা এইভাবে নৃশংসকারীদের হামলা করতে পারছে। আব্দুল আল মাহমুদকে তাকে হত্যার, তাকে জবাই করার হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করতে চাই। তার সাথে হল সংসদ এবং ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিল। তো আমরা দেখতে পেয়েছি যখন থানায় যাই, ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা থানায় যায়, থানায় গিয়ে মব তৈরি করে এবং নৃশংস কায়দায় ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের উপর হামলা করে
এবং শুধু হামলা করে তারা ক্ষান্ত হয়নি, পরবর্তীতে তাদেরকে উদ্ধার করতে যখন আমাদের ডাকসুর এবি জুবাইর মোসাদ্দিক সহ আরও জুমা সহ আরও কয়েকজন যায়, তাদেরকে থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত তাদেরকে মারতে মারতে তাদেরকে হচ্ছে ওই থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমরা তখন যোগাযোগ করছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং হচ্ছে সরকারের পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, সবাই নীরব ভূমিকা ছিল। ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ, পুরা রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে এই হামলাকে তারা বৈধতা দিয়েছে। এরপরে আমরা যে হামলা করেছে, যারা এই নৃশংস কায়দায় ছাত্রদলের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, এই হামলার পরে আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে হামলার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে, এবং ছাত্রদলের ওই সময় সভাপতি সহ ছিল, ওনার সাথে কথা বলেছি। কথা বলার পর উনি বলেছেন তাদের সবার বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এই থানার মধ্যে যদি হচ্ছে এই ধরনের একজন নাগরিকের আইনের অধিকার না থাকে, তার বিচার অধিকার না থাকে, তাহলে বাংলাদেশের আইন কোথায়, বিচার কোথায়? এরপরে আমরা দেখতে পেয়েছি যে ছেলে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেছে, তার জিডি তো নেওয়া হয় না, তাকে থানার মধ্যে রেখে দেওয়া হয়েছে। সেই দুপুর থেকে একদম 4:30 পর্যন্ত, ভোর 4:30 পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে। তা আমরা প্রথমে হচ্ছে শাহবাগ থানা ছিল, ওইখান থেকে তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হলো। ধানমন্ডি থানায় আমরা যাওয়ার পরে আমরা পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশের উচ্চ পদস্থ যারা কর্মকর্তা আছে তার সাথে কথা বললাম, আপনারা কেন তাকে আটকে রেখেছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ আছে, কিসের বেসিসে সে তার জীবনের নিরাপত্তার জন্য একটা সম্পূর্ণ ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে আপনারা কিসের ভিত্তিতে তাকে থানায় আপনারা রাখছেন? তখন তারা আমাদেরকে বললো এটা উপরের নির্দেশ। উপরের নির্দেশে তো আমরা সে ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি, সে হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডাদের নির্দেশে তখন এই শিক্ষার্থীদেরকে হচ্ছে গুম করা হতো, খুন করা হতো, মামলা দেওয়া হতো। তো এখন জুলাইয়ের এত রক্তের পরে যদি উপরের নির্দেশে এইভাবে হচ্ছে সবকিছু বৈধ হয়, তাহলে বাংলাদেশে আইন আছে বলে আমাদের কাছে আর কিছু মনে হয় না। তো এরপর আমরা কথা বললাম এবং পুলিশের সাথে কথা বললাম, এবং সর্বশেষ তারাও চেক করলো তার ডিভাইস, এর ন্যূনতম তার কোনো ধরনের সংশ্লিষ্টতা তারা পায় নাই। তো এই শিক্ষার্থীকে যে 12 ঘন্টা ধরে সম্পূর্ণ বেআইনিভাবে থানায় রেখে তাকে যে মানসিকভাবে তার উপর যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনের বিচারটা কে করবে? আজকে রাষ্ট্র যদি এইভাবে ডিসফাংশনাল হয়ে যায়, তাহলে দেশের মধ্যে তো আর কিছুই থাকে না। তো আমরা আশা রাখবো এই পুরো এই মবের সাথে, এই হামলার সাথে ছাত্রদলের যে সন্ত্রাসী জড়িত ছিল, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক এই যেই সাংবাদিকরা থানায় গিয়েছে, সেই সাংবাদিকদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি সহ অনেকের উপরে এই ছাত্রদলের সন্ত্রাসীরা তারা সহিংস কায়দায় তারা হামলা করেছে। তো আমরা এখন পর্যন্ত তাদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। আমরা আইনের প্রতি রেসপেক্টফুল, আমরা গতকালকে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি, আমরা এখনও সহনশীলতার পরিচয় দিচ্ছি। আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তি চাই। আমরা আশা রাখবো ছাত্রদল এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল ব্যবস্থা গ্রহণ করবে। দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসীরা এই শিক্ষার্থীদের উপর হামলা জড়িত ছিল, তাদের থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ইতিমধ্যে আমাদের যারা হামলার সাথে জড়িত ছিল তাদের তথ্যগুলো আমরা বের করছি। তাদের বিরুদ্ধে দেশের যে আইন, সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অভিযোগপত্র দিব, আমরা আশা করব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি ব্যবস্থা গ্রহণ না করে, আমরা ধরে নিব এই ছাত্রদল এবং বিএনপি এবং পুরো রাষ্ট্রযন্ত্র এই সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিচ্ছে। তাহলে এই সন্ত্রাসীদেরকে আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা জবাব দেব। সাদিক আহমেদ, যারা আহত অবস্থায় কালকে আমরা দেখেছি আহত হয়েছেন, অনেকেই ঢাকা মেডিকেলে গিয়েছিলেন, আসলে তাদের কি অবস্থা রয়েছে এবং ধানমন্ডি মডেল থানা থেকে সর্বশেষ কখন তাদেরকে ছেড়ে দিয়েছে? কোনো ধরনের মুসলেকা বা কোনো ধরনের কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ধানমন্ডি থানাতে, যদি একটু ক্লিয়ার করছেন। আচ্ছা, যারা আহত হয়েছে এবি জুবাইর, মোসাদ্দিক, তারা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আছে। প্রচণ্ড আঘাত করা হওয়ার কারণে তাদের শরীরে অনেক বেশি ব্যথা এবং জ্বর আছে। তাদের সুস্থ হওয়ার জন্য আরও একটু সময় লাগবে। আমি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চাই। একই সাথে আমরা ধানমন্ডি থানায় যখন ছিলাম, আমরা তো তখন থেকে কথা বলছিলাম, তারা বলছিল নিরপরাধ, তার বিরুদ্ধে কোনো অপরাধ নাই, এবং সম্পূর্ণ একটা ফেক স্ক্রিনশট। ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি। অবশ্যই আমাদের সাথেই থাকবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।